আচ্ছা আচ্ছা, তো আমরা প্রথমে যে জিনিসটা দিয়ে শুরু করব সেটা হচ্ছে আমাদের কি প্রাইমারি এবং সেকেন্ডারি পদার্থ চেনার উপায়। প্রাইমারি সেকেন্ডারি পদার্থ কি আমরা কি বুঝি? একদম সহজ কথায় যদি বলতে হয়, প্রাইমারি পদার্থ যেগুলো হচ্ছে যাদের ঘনমাত্রা সময়ের সঙ্গে সঙ্গে পরিবর্তন হয় না, যে অনেক দিন রেখে দিলেও সেটা কি হবে না, আমাদের ঘনমাত্রা তেমন কোনো পরিবর্তন দেখা যাবে না। সেকেন্ডারি পদার্থ কি? এরা হচ্ছে অনেক বেশি সক্রিয়, মানে হচ্ছে অনেক দিন তুমি যদি রেখে দাও, অনেক দিন রাখতে হবে না, মানে অল্পক্ষণ যদি তুমি রেখে দাও বাতাসে বা হচ্ছে বাইরের কোনো কিছুর সংস্পর্শে, তারা হচ্ছে কি বাতাসের সাথে বা হচ্ছে পানি বা জলীয় বাষ্পের সাথে বিক্রিয়া করে কি হবে, অন্য কোনো পদার্থে রূপান্তরিত হয়ে যাবে, যার ফলে কি হবে, তাদের ঘনমাত্রাটা চেঞ্জ হয়ে যাবে। আচ্ছা, প্রাইমারি এবং সেকেন্ডারি পদার্থ চেনার সবচেয়ে সহজ যে উপায়টা সেটা হচ্ছে কি সি। কি বললাম ভাইয়া? সি। আমাদের প্রাইমারি যেসব পদার্থ আছে, আমাদের প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ হচ্ছে সবগুলোতে সি থাকবে। এই যে দেখো সি 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 সি, মানে সি থাকলে আমরা কি বুঝবো, এই পদার্থটা হচ্ছে আমাদের প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ, ঠিক আছে। আর একমাত্র ব্যতিক্রম কোনটা হচ্ছে আমাদের HCl। HCl হচ্ছে আমাদের ব্যতিক্রম। ব্যতিক্রম কেন ভাইয়া? ব্যতিক্রম কেন ভাইয়া? কারণ HCl হচ্ছে একটা সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থ। HCl হচ্ছে কি একটা সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থ, সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থ। আমার কথা কি বুঝতে পারতেছো তোমরা? দেখো তাহলে এই যে যতগুলোতে সি আছে এই সবগুলো হচ্ছে কি আমাদের প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ, সবগুলো হচ্ছে প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ। আর সেকেন্ডারি গুলো দেখো এখানে কোনো সি থাকবে না, এই যে NaOH সি নাই, তারপর হচ্ছে H2SO4 সি নাই, KMnO4 সি নাই। একমাত্র ব্যতিক্রম কোনটা? আমি শুরুতেই বলে দিয়েছিলাম যে এই যে হাইড্রোক্লোরিক অ্যাসিড, এটা হচ্ছে সি থাকার পরও সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থ। আশা করি মনে থাকবে, ঠিক আছে। তাহলে প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ কোনগুলো ভাইয়া? যেগুলোতে সি থাকবে, এক্সেপ্ট ফর HCl, এটা সি থাকার পরও সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থ। আর সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থ তাহলে কোনগুলো? যেগুলোতে সি থাকবে না। ব্যতিক্রম কোনটা? ওই যে HCl, যেটা আগে বলছিলাম। আচ্ছা, তাহলে দেখো এবার আমরা আসি হ্যান্ড গ্লাভস এর বিভিন্ন বৈশিষ্ট্য। হ্যান্ড গ্লাভস এর মধ্যে কি কি আছে? বিভিন্ন ধরনের হ্যান্ড গ্লাভস হচ্ছে আমরা দেখে থাকি। দেখো প্রথম হ্যান্ড গ্লাভস হচ্ছে আমাদের কি নাইট্রাইল গ্লাভস। কোন গ্লাভস বললাম? নাইট্রাইল গ্লাভস। এটা প্রধানত ল্যাবে ব্যবহার করা হয়। নাইট্রাইল কি প্রধানত ল্যাবে ব্যবহার করা হয়। আর কি বলছে? এটা সংশ্লেষিত হয়, যেহেতু নাইট্রাইল তাহলে সংশ্লেষিত হবে কি অ্যাক্রাইল ও নাইট্রাইল দিয়ে। আমাদের নাইট্রাইল মনে রাখলে হবে, তাই না? তাহলে নাইট্রাইল গ্লাস সংশ্লেষিত কি হয়? নাইট্রাইল দিয়ে সংশ্লেষিত হয়, তাই না? আচ্ছা, এটা পচনশীল এবং পরিবেশ বান্ধব। আচ্ছা, এই কারণে কিন্তু আমরা ল্যাবে এটা বেশি বেশি ব্যবহার করি। কারণ কি আমাদের সারা বিশ্বে হাজার হাজার ল্যাব আছে, কোটি কোটি ল্যাব আছে, ঠিক আছে। তাহলে এত এত ল্যাব থেকে যদি আমরা প্রতিদিন বর্জ্য হিসাবে এই হ্যান্ড গ্লাভস গুলোকে ফেলে দিই বাইরে, তাহলে কি হবে? পরিবেশের মারাত্মক ক্ষতি সৃষ্টি করতে পারে। তাহলে পরিবেশ বান্ধব হওয়ার জন্য কিন্তু আমরা ল্যাবে এটা বেশি পরিমাণে ব্যবহার করি, ঠিক আছে। আচ্ছা, এটাতে জীবাণু সংক্রামক রোধক, বৈদ্যুতিক শক রোধক, এটাতে কোনো প্রোটিন উপাদান নেই, অ্যালার্জি সৃষ্টি করে না, ঠিক আছে। তার মানে হচ্ছে নাইট্রাইল গ্লাভস হচ্ছে আমাদের সাধারণ ব্যবহার্য, সাধারণ ল্যাবে ব্যবহার্য যে গ্লাভসটা আছে, ঠিক আছে। এবং এই সাধারণ ল্যাবে ব্যবহার্য কেন? কারণ হচ্ছে এটা হচ্ছে পরিবেশ বান্ধব, প্রধান কথা। আচ্ছা, আর কি এটা হাতে পড়লে আমাদের কি সৃষ্টি হবে না? কোনো অ্যালার্জি সৃষ্টি করবে না। এটা হাতে যখন আমরা পরিধান করব কোনো অ্যালার্জি সৃষ্টি করবে না, যার কারণে কি এটা বেশি বেশি আরো মানে জনপ্রিয় মানুষের মধ্যে ল্যাবে ব্যবহার করার জন্য। আচ্ছা, আর কি বলছি? ল্যাবে সাধারণত কোন জিনিসের ঝুঁকি থাকে? আমাদের বৈদ্যুতিক শক লাগার ঝুঁকি থাকে। তাহলে বৈদ্যুতিক শকটা রোধন করবে। আর কি করবে? জীবাণু সংক্রমণের রিস্ক থাকে, তাই না? আমরা মাঝে মাঝে সুই, তারপরে হচ্ছে কি সিরিঞ্জ, এগুলো নিয়ে আমাদের ল্যাবে কাজ করতে হয়, তাই না? তো ওই যে ওখান থেকে যদি জীবাণু সংক্রমিত যাতে না হইতে পারে, গ্লাভসটা কিন্তু ওইরকম হইতে পারে। তাহলে ল্যাবের প্রধান দুইটা সমস্যা আমি কি বললাম? বৈদ্যুতিক শক আর হচ্ছে জীবাণু সংক্রমণ, এই দুইটাকে সে রোধ করবে, ঠিক আছে। যেহেতু ল্যাবে এটা বেশি পরিমাণে ব্যবহৃত হয়। আর কি করবে? কোনো অ্যালার্জি, কোনো হাতের মধ্যে এটা হাতে পরিধান করলে যাতে কোনো অ্যালার্জি সৃষ্টি না হয় সেই ব্যবস্থা থাকবে। আর কি হবে? সেটা হচ্ছে আমাদের এটা পরিবেশ বান্ধব হবে, তাই না? আচ্ছা, একটা পয়েন্ট আমি মিস করে গেছি, সেটা হচ্ছে কোনো প্রোটিন উপাদান থাকে না। ভাইয়া এটা কিন্তু এই যে লাস্ট পয়েন্টটা আর এটা কিন্তু সেম জিনিস। কেন সেম জিনিস ভাইয়া? কারণ প্রোটিন উপাদান কেন থাকবে না? কারণ যখন হচ্ছে আমাদের অ্যালার্জি জিনিসটা যারা সৃষ্টি করে তারা সবাই হচ্ছে প্রোটিন উপাদান। আমাদের অ্যালার্জি সৃষ্টি করে হচ্ছে প্রোটিন, তো অ্যালার্জি যেহেতু নাই, কোনো প্রোটিন উপাদানও থাকবে না। আশা করি বুঝতে পারছো, ঠিক আছে। আচ্ছা, এবার আসো জিটেক্স গ্লাভস। জিটেক্স গ্লাভস এর মধ্যে কি আছে? জিটেক্স এর জ দিয়ে জলা,
জিটেক্স এর জ ফর জ্বলা, মনে থাকবে? জ ফর জ্বলা মানে কি? এটা হচ্ছে আগুনে জ্বলা রোধ করবে বা আগুনের দহন রোধ করবে, তাহলে হচ্ছে কি এটা তাপ রোধক হবে। তাহলে এটা কি হবে? আগুনে যাতে আমাদের হাত পুড়ে না যায় সেখান থেকে আমাদের রক্ষা করবে, আগুনে জ্বলে যাওয়া থেকে রক্ষা করবে। তাহলে জিটেক্স ফর জ্বলা, এটা কি করবে? তাপ রোধক। আর কি করবে? তাপ রোধক মানে তাপ আর বিদ্যুৎ মোটামুটি সেম জিনিসে বলা যায়। তাহলে যেটা তাপ রোধন হবে সেটা কি করবে? আমাদের বিদ্যুৎ প্রতিরোধীও হবে একই সাথে। আচ্ছা, এটা হচ্ছে কি অ্যাসবেস্টস গ্লাভস এর বিকল্প। আচ্ছা, তাহলে কি বললাম? জিটেক্স ফর, জিটেক্স এর জ দিয়ে মনে রাখবা কি আমাদের? জ্বলা। জিটেক্স এর জ দিয়ে মনে রাখবা জ্বলা। আচ্ছা, এবার আসো ল্যাটেক্স গ্লাভস। ঠিক আছে, ল্যাটেক্স গ্লাভস আমাদের কি করে? ল্যাটেক্স গ্লাভস হচ্ছে ল্যাটেক্স এর ল দিয়ে মনে রাখবা, ল্যাটেক্স এর ল দিয়ে মনে রাখবা অ্যালার্জি। ল্যাটেক্স এর ল দিয়ে হচ্ছে আমাদের অ্যালার্জি। এটা অ্যালার্জি কেন সৃষ্টি করে ভাইয়া? এটা অ্যালার্জি সৃষ্টি করে কারণ এটা কি? এটাতে হচ্ছে সংক্রামক প্রোটিন উপাদান থাকে। আমরা দেখছিলাম নাইট্রাইল গ্লাভসে কি থাকে না? কোনো সংক্রামক প্রোটিন উপাদান থাকে না, যার কারণে অ্যালার্জি সৃষ্টি করে না। এটাতে ল্যাটেক্সের ল দিয়ে মনে রাখলাম অ্যালার্জি সৃষ্টি করে, তার মানে কি এটাতে প্রোটিন উপাদান থাকে। আচ্ছা, তাহলে এটা আর কি কি করবে? এটা হচ্ছে রাবার ল্যাটেক্স থেকে তৈরি, নামেই বোঝা যায় ল্যাটেক্স গ্লাভস, তাহলে রাবার ল্যাটেক্স থেকে তৈরি হবে, সংক্রামক পদার্থের বিরুদ্ধে প্রতিরোধ সৃষ্টি করবে এবং বৈদ্যুতিক শক রোধ করবে। ঠিক আছে, আচ্ছা, এরপর কি বললাম? পিভিসি বা পলিভিনাইল গ্লাস। পিভিসি বা হচ্ছে পলিভিনাইল গ্লাস। পিভিসি এটা কি করবে আমাদের? পিভিসি আমরা জানি পলিভিনাইল ক্লোরাইড। আমরা ভিনাইল ইউজ করছি না ভাইয়া? বাসাবাড়িতে কি ভিনাইল ইউজ করছি আমরা ওই যে বিভিন্ন ফ্লোর মোছার কাজে বা হচ্ছে অন্যান্য কাজে। তাহলে এই যে ভিনাইল, এটা কি পরিষ্কার করতে ইউজ হয়, তাই না? এই যে পরিষ্কারক পদার্থগুলা, সাবান বলো বা হচ্ছে হারপিক বলো, এগুলা কি হয়? প্রচন্ড ক্ষয়কারী হয়। কি বললাম? এই যে পরিষ্কারক পদার্থ ভিনাইল, এটা কি হয়? প্রচন্ড ক্ষয়কারী হয়। তার মানে আমরা কি দেখছি? আমরা এই টয়লেট পরিষ্কার করতে হারপিক ব্যবহার হয়, তাই না? তা হারপিক কখনো আমাদের চামড়ায় যাতে না লাগে সেই বিষয়ে কিন্তু নির্দেশনা দেওয়া হয়। তার মানে আমাদের সমস্ত পরিষ্কারক পদার্থ যেগুলো আছে সেগুলো হয় ক্ষয়কারী। এই কারণে আমাদের পিভিসি বা ভিনাইল যেটাতে থাকবে, ভিনাইল হচ্ছে কি আমাদের মৃদু ক্ষয়কারী পদার্থ হবে, এবং ক্ষয়কারী যেহেতু হবে তার মানে কি ত্বকে আমাদের স্কিনে যখন পড়বে ওইটা হচ্ছে স্কিনে কিছুটা ক্ষয় করবে। আমাদের স্কিনের ক্ষয় হওয়ার কারণে আমাদের ত্বকে কি হবে? বিরক্তিকর অনুভূতি সৃষ্টি হবে। ত্বকে কি হবে? বিরক্তিকর অনুভূতি সৃষ্টি হবে। কেন সৃষ্টি হবে? কারণ এটা ত্বকের ক্ষয় করে। ঠিক আছে, তাহলে কি বললাম? আমাদের পিভিসি মানে পলিভিনাইল ক্লোরাইড। ভিনাইল দিয়ে কি হয়? আমাদের ফ্লোর মুছে। আমরা জানি ফ্লোর বা হচ্ছে টয়লেট পরিষ্কারক যে উপাদানগুলো সেগুলো হয় ক্ষয়কারী। তাহলে এটা কি করবে? আমাদের মৃদু ক্ষয় সৃষ্টি করবে, এবং ক্ষয় যেহেতু হবে, যখন ত্বকে ক্ষয় হবে তখন ত্বকে বিরক্তির উদ্রেক হবে। শেষ। আচ্ছা, তাহলে পলিভিনাইল ক্লোরাইড কি দিয়ে তৈরি হবে? অবশ্যই পলিভিনাইল ক্লোরাইড দিয়ে তৈরি হবে। ঠিক আছে, খুব ইজি প্রশ্ন। আচ্ছা, এরপর কি আছে? নিওপ্রিন গ্লাস। আচ্ছা, নিওপ্রিন গ্লাস, নিওর ন দিয়ে মনে রাখবা নরম। এটা খুবই নরম একটা গ্লাভস, তাই না? নিওপ্রিন হচ্ছে নরম, তাই না? এই নরম গ্লাভস যেহেতু, তাহলে এটা কি করবে? আমাদের নরম গ্লাভস যেহেতু আমাদের নরম বা তরল জিনিস নিয়ে কাজ করবে, নরম, তরল এবং লিকুইড জিনিস যেগুলো সেগুলো নিয়ে কাজ করবে, তাই না? তাহলে এটা কি করবে? তেল জাতীয় পদার্থ এবং জৈব দ্রাবক পদার্থ সেগুলা আমাদের রোধ করতে সাহায্য করবে, সেগুলোর এগেইনস্টে আমাদের প্রতিরোধ করতে সাহায্য করবে। আমার কথা কি বুঝতে পারছো? এটা কি দিয়ে তৈরি? তাহলে নিওপ্রিন, লাস্টে প্রিন আছে, তাহলে ক্লোরোপ্রিন দিয়ে তৈরি হবে। নিওপ্রিন, ক্লোরোপ্রিন, তাহলে নিওপ্রিন তৈরি হবে কি দিয়ে? ক্লোরোপ্রিন দিয়ে। ঠিক আছে, সংকেতটা দেখে নিতে পারো, বাট এত বড় সংকেত আমার মনে হয় না পরীক্ষায় আসবে। তাহলে কি বলছিলাম? নিওর ন দিয়ে এটা হচ্ছে নরম, নিওপ্রিনের ন দিয়ে এটা হচ্ছে নরম, তার মানে কি নরম বা তরল জিনিসপত্র নিয়ে কাজ করবে। তরল বলতে কি আছে ভাই? আমাদের তেল জাতীয় পদার্থ, তরল, জৈব দ্রাবক, তরল, এগুলো নিয়ে এসে কাজ করবে। ওকে, আচ্ছা, এরপর কি আছে? প্রাকৃতিক রাবার গ্লাভস। ভাইয়া প্রাকৃতিক রাবার কি কি করতে ইউজ হয় বলতো? আমাদের ডাক্তাররা বা হচ্ছে যে আমাদের বিভিন্ন আমাদের ইয়েরা মানে সচেতন ব্যক্তিবর্গ আমাদের সবসময় বলেন যে কারেন্টের সুইচ যদি আমরা ভেজা হাতে ইউজ করতে যাই, আমাদের কিসের স্যান্ডেল পরতে হয়? প্রাকৃতিক রাবারের স্যান্ডেল পরতে হয়। কিসের স্যান্ডেল? প্রাকৃতিক রাবারের স্যান্ডেল। তাহলে যেখানেই রাবার থাকবে সেখানেই আমাদের বৈদ্যুতিক শক প্রতিরোধ করবে। যেখানেই রাবার সেখানেই বৈদ্যুতিক শক প্রতিরোধ। আমরা কি বলছিলাম? যে আমাদের ভেজা হাতে যখন কারেন্টের তার আমরা ধরতে যাই বা কারেন্টের সুইচ ধরতে যাই, আমাদের কি রাবারের স্যান্ডেল পরতে বলা হয়। তাহলে রাবারটা কি করবে? আমাদের বৈদ্যুতিক শক রোধ করবে। রাবারটা কি? বৈদ্যুতিক
শক আমাদের রোধ করবে, ঠিক আছে। আচ্ছা, তাহলে আশা করি বুঝতে পারছি, তাই না? প্রথমে কি বললাম, নাইট্রাইল। নাইট্রাইল হচ্ছে কি, ল্যাবরেটরিতে প্রধানত ব্যবহার হয়। তাহলে প্রধানত যেহেতু ল্যাবরেটরিতে বেশি পরিমাণে ব্যবহৃত হয়, তার মানে কি আমাদের ল্যাবের বেশিরভাগ মানুষের, মানে ল্যাবের ছাত্রছাত্রী শিক্ষক যারা আছে তাদের সুবিধার জন্য সুবিধার দিকটা সবচেয়ে আগে দেখতে হবে। তাহলে কি হবে, এটা আমাদের কোনো জ্বালা পোড়া সৃষ্টি করবে না, অ্যালার্জি সৃষ্টি করবে না। তার মানে কি এখানে কোনো অ্যালার্জি সৃষ্টি করবে না, মানে এখানে কোনো প্রোটিন উপাদান নাই, শেষ। আর কি বলছি, এটা হচ্ছে ল্যাবে সবচেয়ে বেশি যে দুইটা রোগ হয় বা সবচেয়ে বেশি যে দুইটা দুর্ঘটনা ঘটে, একটা হচ্ছে বৈদ্যুতিক শক, আর একটা হচ্ছে কি বললাম, আমাদের জীবাণু সংক্রমণ, ঠিক আছে। আমাদের ওই যে সুই এবং হচ্ছে যে কি সিরিঞ্জ, এগুলো লেগে হচ্ছে জীবাণু সংক্রমণ হতে পারে, তাহলে এগুলো হবে না। আরেকটা কি বললাম, যেহেতু হাজার হাজার কোটি কোটি ল্যাব আছে সারা পৃথিবীতে, তাহলে এই ল্যাবে ব্যবহারের জন্য যে উপাদানগুলো থাকবে সেগুলো হবে পরিবেশ বান্ধব, যাতে হচ্ছে এগুলা বর্জ্য হিসেবে গ্লাভস গুলো ফেলে দিলে পরিবেশের কোনো ক্ষতি না করে। এরপর জিটেক্স এর জ দিয়ে কি মনে রাখছিলাম, জলে, তার মানে কি আগুনের তাপ এটা রোধ করতে সাহায্য করে, ঠিক আছে। জ ফর জলা, তার মানে আগুনের জ্বলা থেকে আমাদের রক্ষা করবে। আচ্ছা, এরপর কি বলছি, পিভিসি আমাদের ল্যাটেক্স গ্লাভস, ঠিক আছে। ল্যাটেক্স এর ল দিয়ে মনে রাখছিলাম অ্যালার্জি সৃষ্টি করে। আমাদের হচ্ছে নাইট্রাইল গ্লাভস অ্যালার্জি সৃষ্টি করে না, বাট ল্যাটেক্স এর ল দিয়ে মনে রাখলাম অ্যালার্জি সৃষ্টি করে, শেষ। এরপর কি পিভিসি দিয়ে মনে রাখলাম ভিনাইল আছে, পলিভিনাইল। ভিনাইল কি করে, ফ্লোর পরিষ্কার করতে সাহায্য করে। তার মানে কি এই পরিষ্কার যারা করে তারা কিছুটা ক্ষয়কারী হয়, এর কারণে কি এটা মৃদু ক্ষয়কারী পদার্থ, এবং মৃদু ক্ষয়কারী যেহেতু ত্বকে আমাদের কি সৃষ্টি করবে, বিরক্তির সৃষ্টি করবে, ত্বকে বিরক্তিকর অনুভূতি সৃষ্টি করবে। এরপর কি বললাম, নিওপ্রিনের ন দিয়ে মনে রাখলাম নরম, নিওপ্রিন দিয়ে নরম, তার মানে এটা হবে নরম গ্লাভস, এবং কি এটা নরম জিনিসপত্র নিয়ে কাজ করবে, তেল এবং জৈব দ্রাবক নিয়ে কাজ করবে। লাস্টে কি বললাম, রাবার গ্লাভস, রাবার কি করবে, বৈদ্যুতিক শক প্রতিরোধ করবে। আচ্ছা, এবার কি বলছে, আমাদের দুই ধরনের বিশ্লেষণ আছে, দেখো, একটা হচ্ছে আঙ্গিক বিশ্লেষণ আর একটা হচ্ছে মাত্রিক বিশ্লেষণ। আঙ্গিক বিশ্লেষণ কি ভাইয়া, যেগুলো হচ্ছে আমাদের কোয়ালিটি নিয়ে কাজ করে, একটা রাসায়নিক পদার্থের কোয়ালিটি। ফর এক্সাম্পল কি, এই যে সৃষ্ট পদক্ষেপের ওজন, আচ্ছা, কোয়ালিটি বলতে কি আমাদের যেই রাসায়নিক বিক্রিয়ার ফলে যে উপাদানটা উৎপন্ন হইলো সেটার রং কি, সেটার ধর্ম কেমন, ঠিক আছে, সেটা হচ্ছে মানে কি ধরনের বিক্রিয়া ঘটায়, এই যে মানে কোয়ালিটি বিশ্লেষণ করা হয় যেগুলোতে, সেগুলো হচ্ছে আমাদের আঙ্গিক বিশ্লেষণ। মাত্রিক বিশ্লেষণ মানে হচ্ছে মাত্রা, মানে পরিমাণটা নির্ণয় করা হয়, যে জিনিসটার ওজন কতটুকু, জিনিসটার আয়তন কতটুকু, ঠিক আছে, এগুলা যেখানে বিশ্লেষণ করা হয় সেটা হচ্ছে আমাদের মাত্রিক বিশ্লেষণ। মানে হচ্ছে সংখ্যা ভিত্তিক যে বিশ্লেষণ, এই যে কোয়ান্টিটেটিভ, কি পরিমাণে আছে, আয়তন কতটুকু, ভর কতটুকু, ঠিক আছে। তাহলে ওই হিসাবে মাত্রিক বিশ্লেষণকে আমাদের দুইটা ভাগে ভাগ করা হয়েছে, একটা হচ্ছে আমাদের ভর ভিত্তিক বিশ্লেষণ, একটা হচ্ছে আমাদের আয়তনিক বিশ্লেষণ। একটা ভর পরিমাপ করে আর একটা আয়তন পরিমাপ করে, ঠিক আছে, আশা করি বুঝতে পারছো। আচ্ছা, এবার আয়তনিক বিশ্লেষণে ব্যবহৃত যন্ত্রপাতির নাম মনে রাখার কৌশল। দেখো, খুবই সুন্দর একটা কৌশল আমরা দিয়ে দিচ্ছি এখানে। পাপা বাসায় মেজারিং এর ফ্লাস্ক নিয়ে এলো, পাপা বাসায় মেজারিং এর ফ্লাস্ক নিয়ে এলো। তাহলে কি কি, পাপা দিয়ে হচ্ছে পিপেট, বাসায় দিয়ে হচ্ছে আমাদের বুরেট, বাসায় দিয়ে আরেকটা হচ্ছে বিকার, মেজারিং দিয়ে মেজারিং সিলিন্ডার, মেজারিং ফ্লাস্ক, ফ্লাস্ক দিয়ে হচ্ছে যে ফানেল ওয়াশ, এবং ফ্লাস্কের ক দিয়ে হচ্ছে আমাদের কনিক্যাল ফ্লাস্ক, মনে থাকবে। তাহলে পাপা বাসায় মেজারিং এর ফ্লাস্ক নিয়ে এলো, পাপা দিয়ে পিপেট, বাসায় দিয়ে বুরেট, বিকার, তারপরে হচ্ছে মেজারিং দিয়ে মেজারিং ফ্লাস্ক, মেজারিং সিলিন্ডার, তারপরে ফ্লাস্ক দিয়ে হচ্ছে ফানেল ওয়াশ এবং হচ্ছে কনিক্যাল ফ্লাস্ক। ওকে, আচ্ছা, এবার দেখো মেডিকেল ভর্তি পরীক্ষা একটা প্রশ্ন আসে 22-23 সেশনে, মানে হচ্ছে 22-23 সেশনে, মানে হচ্ছে 2023 সালে। কি প্রশ্ন আসছে, ক্রোমিক অ্যাসিড দ্বারা বুরেট পরিষ্কারকালীন কিরূপ বিক্রিয়া ঘটে, কিরূপ বিক্রিয়া ঘটে ভাই বলো তো। আমরা জানি ক্রোমিক অ্যাসিড হচ্ছে কি, ক্রোমিক অ্যাসিড হচ্ছে K2Cr2O7 প্লাস হচ্ছে H2SO4, এটা হচ্ছে ক্রোমিক অ্যাসিড, ঠিক আছে। এই ক্রোমিক অ্যাসিড হচ্ছে আমাদের কি ধরনের বিক্রিয়ার মাধ্যমে ময়লা পরিষ্কার করে, আমাদের হচ্ছে এটা জারণ বিক্রিয়া। ক্রোমিক অ্যাসিড হচ্ছে আমাদের জারণ বিক্রিয়ার মাধ্যমে ময়লা পরিষ্কার করে, ঠিক আছে, এটা অবশ্যই মনে রাখতে হবে আমাদের, জারণ বিক্রিয়ার মাধ্যমে ময়লা পরিষ্কার করে। আরেকটা প্রশ্ন দেখো, নিচের কোনটি ক্রোমিক অ্যাসিডের মিশ্রণ, আমি আগের স্লাইডে দেখাই দিছি, তাই না, এটা কোনটা হবে, K2Cr2O7 প্লাস H2SO4, তার মানে সি নাম্বার।
K2Cr2O7 প্লাস H2SO4। আচ্ছা, দ্রবণ স্থানান্তরের জন্য নিজের কোনটি অপরিহার্য? ঠিক আছে, দ্রবণ স্থানান্তরের জন্য আমাদের অপরিহার্য আমরা কি জানি? আমরা জানি দ্রবণ স্থানান্তরের জন্য আমাদের পিপেট অপরিহার্য। ঠিক আছে, আচ্ছা আমি এটা একটা শর্ট টেকনিক শিখাই দিই। আমাদের পিপেট কিসের কাজে লাগে? পিপেট হচ্ছে কাজে লাগে এক পাত্র থেকে অন্য পাত্রে দ্রবণ নিতে। কি বললাম? এক পাত্র থেকে অন্য পাত্রে দ্রবণ নিতে বা স্থানান্তর করতে। তাহলে পাত্র থেকে পাত্র, তাই না? পাত্র থেকে পাত্র, এটার জন্য কি লাগে আমাদের? পিপেট। দেখো, পাত্র থেকে পাত্র পিপেট। তাহলে পিপেটে কয়টা প আছে? একটা, দুইটা প। পিপেটে দুইটা প, পাত্র একটা প, পাত্র থেকে পাত্র দুইটা প। তার মানে কি পিপেটে দুইটা প আছে, পাত্র থেকে পাত্র এটাতেও দুইটা প আছে। তার মানে পিপেট কোন কাজে লাগে? দ্রবণে। দ্রবণ হচ্ছে এক পাত্র থেকে অন্য পাত্র, পাত্র থেকে পাত্রে দ্রবণ স্থানান্তরের কাজে লাগে কোনটা? পিপেট। ঠিক আছে, পিপেটে দুইটা প, পাত্র থেকে পাত্র এখানেও দুইটা প। তাহলে পিপেট হচ্ছে পাত্র থেকে পাত্রে দ্রবণ স্থানান্তরের কাজে লাগে। আচ্ছা, নিম্নোক্ত কোনটি গ্লাসকে ক্ষয় করে? গ্লাসকে কারা ক্ষয় করে ভাইয়া? আমরা কি জানি গ্লাসকে কারা ক্ষয় করে? গ্লাসকে ক্ষয় করে হচ্ছে HF। গ্লাসকে হচ্ছে হাইড্রোফ্লোরিক অ্যাসিড, এটা হচ্ছে কাচকে গলায় ফেলে। আচ্ছা, 6.5 ml দ্রবণ মাপার জন্য কোনটি হচ্ছে সঠিক যন্ত্র? ঠিক আছে, দ্রবণ মাপার জন্য কোনটি সঠিক যন্ত্র? আমরা হচ্ছে দ্রবণ মাপার জন্য সঠিক যন্ত্র হচ্ছে আমাদের মেজারিং সিলিন্ডার। ঠিক আছে, কেন মেজারিং সিলিন্ডার? কারণ মেজারিং সিলিন্ডার হচ্ছে প্রমাণ দ্রবণ তৈরির কাজে ব্যবহৃত হয়। এটা আমরা পড়বো সামনে। মেজারিং সিলিন্ডার হচ্ছে প্রমাণ দ্রবণ তৈরির কাজে ব্যবহৃত হয়। ওকে, আচ্ছা, লেজাইন পরীক্ষার জন্য নিজের কোনটি ব্যবহার করা উচিত? লেজাইন পরীক্ষার জন্য দরকার নেই। আচ্ছা, সফট গ্লাস দিয়ে তৈরি সামগ্রী। সফট গ্লাস দিয়ে তৈরি সামগ্রী হচ্ছে আমাদের কোনটা? বুরেট, বিকার, পিপেট নাকি হচ্ছে মেজারিং সিলিন্ডার? দেখো, আমরা কিন্তু সফট গ্লাস দিয়ে তৈরি সামগ্রী মনে রাখার সুন্দর একটা টেকনিক দিয়ে দিছিলাম শুরুতেই। ঠিক আছে, কোনটা? ফারিহা ইজ ওয়াচিং সফট বিকাল। ফারিয়া ইজ ওয়াচিং সফট বিকাল। তাহলে ফারিয়া দিয়ে হচ্ছে ফানেল, ওয়াচ গ্লাস, বিকার, কাচনল, লিবিক শীতল। তাহলে এখানে কোনটা আছে? এখানে বিকার হচ্ছে আমাদের সঠিক উত্তর। ঠিক আছে, তাহলে এই ছন্দ দিয়ে হচ্ছে আমরা সফট গ্লাস সামগ্রীটা মনে রাখতে পারি। আর এই ছন্দের বাইরে যা যা আছে সব হচ্ছে কি আমাদের হার্ড গ্লাস, তাই না? আশা করি মনে থাকবে। আচ্ছা, ব্যালেন্সের প্রকারভেদ। ব্যালেন্সের প্রকারভেদ হচ্ছে আমাদের দুই ধরনের, একটা হচ্ছে পলভঙ্গি ব্যালেন্স, আর একটা হচ্ছে সার্টোরিয়াস ব্যালেন্স। এটা হচ্ছে রাসায়নিক ব্যালেন্স। আর ইলেকট্রনিক ব্যালেন্স হচ্ছে যে আরো দুই ধরনের, একটা হচ্ছে টু ডিজিট, আর একটা হচ্ছে কি 4 ডিজিট। ঠিক আছে, 2 ডিজিট আর 4 ডিজিট ইলেকট্রনিক। আর রাসায়নিক হচ্ছে দুই ধরনের, পলভঙ্গি এবং সার্টোরিয়াস। আচ্ছা, দেখো, পলভঙ্গি ব্যালেন্স হচ্ছে আমাদের জন্য অনেক ইম্পর্টেন্ট। পলভঙ্গি ব্যালেন্সের হচ্ছে আমাদের আছে, বৈশিষ্ট্য আছে, বৈশিষ্ট্যগুলো আমাদের শিখতে হবে। প্রথম বৈশিষ্ট্য কি? পলভঙ্গি ব্যালেন্স। পলভঙ্গি ব্যালেন্সকে আমরা তুলনা করতে পারি একটা মানুষের, একটা চিকন শুকনা মানুষের সাথে, তাই না? এই যে একটা শুকনা মানুষ, পলভঙ্গি ব্যালেন্স এরকম শুকনা একটা মানুষ। তাহলে এই যে তো মানুষ, তাহলে কি থাকবে তার? মানুষের যেমন দুইটা হাত থাকে, তাহলে পলভঙ্গি ব্যালেন্সের কি থাকবে? দুইটা পাল্লা থাকবে, তাই না? দুইটা পাল্লা থাকবে। আর কি থাকবে? আমরা জানি মানুষ কি দিয়ে কাজ করে? হাত দিয়ে কাজ করে। তাহলে পলভঙ্গি ব্যালেন্স কেমন হবে? ম্যানুয়াল। আমি একটু লিখে দিই, দুইটা পাল্লা থাকে, এটা হচ্ছে কি ম্যানুয়াল। পলভঙ্গি ব্যালেন্স হচ্ছে আমাদের কি? ম্যানুয়াল। আচ্ছা, আর কি? দুইটা হাত থাকে। আচ্ছা, এই শুকনা একটা মানুষ, তাই না? তার মানে এর তো একটু বাতাস লাগলে কি হবে? এটা পড়ে যেতে পারে, তাই না? তার মানে বাতাস থেকে বা বাইরের যে থেকে, পরিবেশ থেকে তাকে সুরক্ষা দিতে হবে। কেন সুরক্ষা দিতে হবে? কারণ আমি বলছি পলভঙ্গি হচ্ছে একটা চিকন শুকনো একটা মানুষ আমার মতো। তাহলে এই যদি বাইরে বাতাস লাগে বা বাইরে কোনো বিপদ আপদ আসে, সে তো আসলে শেষ, তাই না? কারণ সে এমনিতেই চিকন চাকন একটা মানুষ। তাহলে তার জন্য কি লাগবে? একটা কাচের একটা সুরক্ষা বক্স লাগবে। তাহলে কাচের আবরণ থাকে, কাচের আবরণ থাকে। আচ্ছা,
এরপর কি বলছি, সে যেহেতু শুকনা একটা চিকন চাকন মানুষ, তাহলে কি থাকবে, তাকে বিদ্যুৎ দেওয়া যাবে না, তাহলে সে বিদ্যুৎ চালিত নয়, বিদ্যুৎ চালিত নয়। আরেকটা কি, সর্বশেষ পয়েন্ট হচ্ছে কি, সে যেহেতু এমনিতে একজন মানুষ, আমরা জানি মানুষ মাত্রই ভুল, তাহলে তার পরিমাপে কি হইতে পারে, ভুল ত্রুটি থাকতে পারে। তার মানে পরিমাপে কোনো সূক্ষ্মতা নেই, পরিমাপের সূক্ষ্মতা নেই, ভুল ত্রুটি থাকে, তাই না, ভুল ত্রুটি থাকবে। আচ্ছা গেল, তাহলে এই গেল আমাদের পলভঙ্গি ব্যালেন্স। হ্যাঁ, আচ্ছা এবার আসো আমাদের রাইডার। রাইডার ধ্রুবক, রাইডার ধ্রুবক হচ্ছে কি, একটা আমাদের অ্যালুমিনিয়াম ধাতুর একটা লুপ যুক্ত তার, এটা হচ্ছে ব্যালেন্সের উপর, ব্যালেন্সের বিমের উপর ব্যবহৃত হয়, এটাকে নিক্তির রাইডার বলা হয়। কি বলা হয়, নিক্তির রাইডার বলা হয়। ঠিক আছে, রাইডার ধ্রুবক নামে একটা জিনিস আছে, রাইডার ধ্রুবক নামে হচ্ছে আমাদের একটা জিনিস আছে। রাইডার ধ্রুবকের হচ্ছে সূত্রটা কি, ধ্রুবক c = ভর গুণ 2/100, এটা হচ্ছে সূত্র। আমাদের রাইডার ধ্রুবক c = ভর গুণ 2/100। এখন সেখানে যেই ভরই থাকুক না কেন, তোমার এই সূত্রটা প্রযোজ্য হবে। ঠিক আছে, এই সূত্রটা সেখানে প্রযোজ্য হবে। আচ্ছা, সাধারণত 5 মিলিগ্রাম এবং 10 মিলিগ্রাম ভরের হচ্ছে রাইডার ধ্রুবক ব্যবহার করা হয়। ঠিক আছে, রাইডার ব্যবহার করা হয়। তাহলে ভর যদি 5 মিলিগ্রাম হয়, তাহলে 5 গুণ 2/100 এই হিসাবে হবে। ঠিক আছে, এই যে দেখো দিয়ে দিছে রাইডার ধ্রুবক গণনা, এই যে 5 মিলিগ্রাম বাই 2/100 সমান সমান 0.1 মিলিগ্রাম বা 0.001 মিলিগ্রাম। সাধারণত 5 মিলিগ্রাম থাকে অথবা 10 মিলিগ্রাম থাকে রাইডারটা। ঠিক আছে, তাহলে তোমরা রাইডারের ভর যত দেওয়া থাকবে, 5 থাকলে 5, 10 থাকলে 10 বসায়ে 2 দিয়ে গুণ করে 100 দিয়ে ভাগ করে দিবা, রাইডার ধ্রুবকটা ইজিলি বের হয়ে যাবে। ঠিক আছে, আশা করি বুঝতে পারছো। আচ্ছা দেখো, পলভঙ্গি ব্যালেন্স সংক্রান্ত ম্যাথের ক্ষেত্রে, ঠিক আছে, ম্যাথের ক্ষেত্রে এগুলো আপাতত লাগবে না, আমাদের রাইডার ধ্রুবকের ম্যাথটা জানলেই চলবে। ঠিক আছে, রাইডার ধ্রুবকের ম্যাথটা কি, সাধারণত এই যে দাগ সংখ্যা বলছে, দাগ সংখ্যাটা সাধারণত কেমন থাকে, 100টা দাগ সাধারণত থাকে। ঠিক আছে, আমাদের মেডিকেল ভর্তি পরীক্ষা আশা করি বা অন্য কোনো সংখ্যা দিয়ে আসবে না, 100 দিয়ে আসবে। ঠিক আছে, তো আমাদের ওই ভর গুণ 2/100 এই সূত্রটা মনে রাখলেই হবে ইনশাআল্লাহ। আচ্ছা, পলভঙ্গি ব্যবহারের সুবিধা, আমি সুবিধা অসুবিধা দুইটাই বলছি। কি, এটা হস্তচালিত বলছিলাম, ম্যানুয়াল, কারণ মানুষ কি হাত দিয়ে কাজ করে, এবং বিদ্যুৎ থাকে না। কেন বলছিলাম, মানুষটা এমনিই শুকনা চিকন চাকন, বিদ্যুৎ দিলে কি সে মরেই যাবে, তাই না। এরপর কি, ডিজিটাল ব্যালেন্সের চেয়ে সস্তা, ছোটখাটো যন্ত্রাংশের সমস্যা হলে বা নষ্ট হলে সহজেই মেরামত বা ক্রয় করে নেওয়া যায়। আচ্ছা, এই যে ডিজিটাল এবং পলভঙ্গির পার্থক্য আমি সব পড়াইছি, তাই না। পলভঙ্গি আমরা এরকম দুই সাইডে যখন বক্স থাকবে, আমরা জাস্ট একটা বক্স শিখবো, আমরা হচ্ছে ডিজিটাল ব্যালেন্স শিখবো না, আমরা শুধুমাত্র পলভঙ্গি ব্যালেন্সেরটা মুখস্থ করলেই চলবে। দেখো এখানে সময় বেশি লাগে, কেন, কারণ এটা ম্যানুয়াল। আমরা বলছিলাম এটা একটা মানুষ, পলভঙ্গি হচ্ছে একটা মানুষ, তাহলে সে কি হাত দিয়ে কাজ করে, এই কারণে সময় বেশি লাগে। পরিমাপের সূক্ষ্মতা কম থাকে, এটাও বলছিলাম আমি। পরিচালনায় জটিলতা বেশি, ঠিক আছে, যেহেতু মানুষ তার কাজ করতে সাধারণত জটিলতা বেশি। রক্ষণাবেক্ষণের জটিলতা বেশি, কারণ কি মানুষটা অনেক চিকন চাকন ছিল, পলভঙ্গি নামক মানুষটা অনেক চিকন চাকন ছিল, কারণে রক্ষণাবেক্ষণ করা তার অনেক ঝামেলা। এই জন্য আমরা কি করছিলাম, কাচের বক্স দিয়ে ঘিরে রাখছিলাম, তাই না, যাতে মানুষটার কোনো ক্ষতি না হয়। বাটখারার প্রয়োজন আছে বা ত্রুটি সৃষ্টিতে সহায়ক, এই যে ত্রুটি সৃষ্টি হইতে পারে, কেন, কারণ মানুষ মাত্রই ভুল, আমি বলছিলাম। আচ্ছা, বিদ্যুতের প্রয়োজন নাই, কেন বলছিলাম, কারণ মানুষটা এতটাই চিকন, সে বিদ্যুৎ দিলে তো মারাই যাবে। এরপর কি বলছিলাম, রাইডার ধ্রুবকের প্রয়োজন নেই, রাইডার ধ্রুবকের প্রয়োজন আছে। প্রয়োজন আছে কেন, কারণ পলভঙ্গি মানেই হচ্ছে রাইডার ধ্রুবক, এবং রাইডারটা কি দিয়ে তৈরি হয়, একটা অ্যালুমিনিয়ামের একটা তার দিয়ে রাইডারটা তৈরি হয়, আমরা পড়ছিলাম, তাই না, আশা করি মনে থাকবে। আচ্ছা, এরপর দেখো প্রাইমারি এবং সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থ। আমি শুরুতেই বলছিলাম প্রাইমারি এবং সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থ সম্পর্কে, দুইটার পার্থক্য মাঝে মাঝে আসে, নিচের কোনটি প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ এবং নিচের কোনটি সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থ। মনে রাখবা, প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ সবকিছু হচ্ছে না, সে বিক্রিয়া করে না কারোর সাথে, তার ঘনমাত্রা পরিবর্তন হয় না, সে হচ্ছে অবিশুদ্ধ হয় না, সে হচ্ছে ততটা সক্রিয় না। আর সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থ হচ্ছে উল্টা, সবকিছু হচ্ছে হ্যাঁ, সে হচ্ছে অতীব সক্রিয়, সে সবার সাথে বিক্রিয়া করে, তার ঘনমাত্রা সহজেই পরিবর্তিত হয়ে যায়। আচ্ছা, এবার দেখো
বুনসেন বার্নার্ডের শিখা। শিখা প্রধানত দুই রকম, একটা হচ্ছে অনুজ্জ্বল শিখা, একটা হচ্ছে কি আমাদের উজ্জ্বল শিখা। একটা হচ্ছে অনুজ্জ্বল শিখা, একটা হচ্ছে উজ্জ্বল শিখা। দেখো অনুজ্জ্বল শিখার মধ্যে কি আছে, অনুজ্জ্বল শিখার কোনো শীষকালি হয় না, পর্যাপ্ত বায়ু জ্বালানি গ্যাসের সাথে মিশ্রিত হয়ে পূর্ণ দহনে উৎপন্ন হয়। অনুজ্জ্বল শিখার দুইটা মণ্ডল আছে, একটা হচ্ছে অন্তঃস্থ বিজারণ মণ্ডল, একটা হচ্ছে বহিস্থ জারণ মণ্ডল। কেমনে মনে রাখবো কোনটা বিজারণ কোনটা জারণ? সহজে মনে রাখবা বর্জ্য দিয়ে। কি দিয়ে মনে রাখবা ভাইয়া? বর্জ্য দিয়ে। এই যে বর্জ্য দিয়ে মনে রাখবো আমরা। বর্জ্যের ব সমান সমান হচ্ছে কি বহিস্থ, জ হচ্ছে কি জারণ। তার মানে বহিস্থ যে মণ্ডলটা সেটা হচ্ছে কি জারণ হয়, বহিস্থ মণ্ডলে কি হয় আমাদের জারণ হয়। তাহলে অন্তঃস্থ মণ্ডলে কি হবে ভাইয়া? উল্টাটা হবে। বহিস্থ মণ্ডলে বর্জ্য দিয়ে মনে রাখছিলাম বহিস্থ জারণ, আর অন্তঃস্থ মণ্ডলে তাহলে কি হবে? বিজারণ হবে। তাহলে অন্তঃস্থ হচ্ছে অন্তঃস্থ বিজারণ মণ্ডল এবং বহিস্থ হচ্ছে আমাদের জারণ মণ্ডল। মনে থাকবে ভাইয়া? বহিস্থ হচ্ছে আমাদের জারণ মণ্ডল। আচ্ছা, এবার এই যে জারণ মণ্ডল, বহিস্থ জারণ মণ্ডলের বৈশিষ্ট্যগুলো পড়তে হবে। আলোর প্রতিফলনের অভাবে এই শিখা হচ্ছে অনুজ্জ্বল হয়। অজৈব লবণের ক্ষারকীয় মূলক বিশ্লেষণের ফলে ক্ষারকীয় বিশ্লেষণে এই শিখা পরীক্ষাটা ব্যবহার করা হয়। আচ্ছা, তাহলে বহিস্থ জারণ মণ্ডল, এটাতে যেহেতু জারণ হয়, জারণ মানে কি আমরা জানি দহন। জারণ মানে হচ্ছে এই মানে হচ্ছে ইয়ের ক্ষেত্রে, এই আলো জ্বালানোর ক্ষেত্রে জারণটা হচ্ছে দহন। দহন হচ্ছে এক প্রকার জারণ বিক্রিয়া, ঠিক আছে? তাহলে এটা যেহেতু জারণ মণ্ডল, তাহলে কি হবে? দহনটা বেশি হবে এবং এর তাপমাত্রা তাহলে কত হবে? অনেক বেশি। তাপমাত্রা হবে 1570 ডিগ্রি সেলসিয়াস। তাহলে জারণ মণ্ডলে কি হবে? অনেক বেশি পরিমাণ দহন হবে, তাপমাত্রা হবে 1570 ডিগ্রি সেলসিয়াস। এবং 1570 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা হওয়ার কারণে এখানে কোনো কার্বন গুঁড়া অবশিষ্ট থাকবে না, ঠিক আছে? কার্বন গুঁড়া অবশিষ্ট থাকবে না। কেন অবশিষ্ট থাকবে না ভাইয়া? কারণ হচ্ছে পূর্ণ জারণ হবে, তাই না? জারণ মণ্ডল যেহেতু, এটাতে পূর্ণ জারণ হবে। সমস্ত কার্বন কণা জারিত হয়ে কার্বন ডাই অক্সাইড উৎপন্ন করবে। কথা কি বুঝতে পারছো? যেহেতু জারণ মণ্ডল, সমস্ত কার্বন কণা জারিত হয়ে কার্বন ডাই অক্সাইড উৎপন্ন করবে, এই কারণে কোনো কার্বন গুঁড়া পাওয়া যাবে না। আর কার্বন গুঁড়া যেহেতু পাওয়া যাবে না, তাহলে কি হবে? কার্বন গুঁড়া যেহেতু পাওয়া যাবে না, আলোর প্রতিফলন হবে না। আমরা জানি কার্বন গুঁড়া যেগুলো অবশিষ্ট থাকে, যেগুলো জারিত হয় না, কার্বন ডাই অক্সাইডে পরিণত হয় না, ওগুলোই কি হয়? ওগুলাতে আলো প্রতিফলিত হয়ে শিখাটা উজ্জ্বল হয়ে যায়। তাহলে আলোর প্রতিফলনের অভাবে এই শিখাটা অনুজ্জ্বল হবে এবং কি তাপমাত্রা অনেক বেশি হবে, 1570 ডিগ্রি সেলসিয়াস, এবং পূর্ণ দহন হবে। তাহলে পূর্ণ দহন কোথায় হবে? আমাদের যেটাতে জারণ হবে। আমাদের বর্জ্য দিয়ে মনে রাখছিলাম বহিস্থ জারণ। তাহলে বহিস্থ জারণ মণ্ডলে পূর্ণ দহন হবে, কার্বন গুঁড়ো অবশিষ্ট থাকবে না, ফলে আলোর প্রতিফলনের অভাবে জিনিসটা জায়গাটা হচ্ছে আমাদের অনুজ্জ্বল হবে। পাশাপাশি আর কি হবে? আমাদের এই শিখাটাই হচ্ছে আমাদের শিখা পরীক্ষায় ব্যবহৃত হবে। কারণ শিখা পরীক্ষায় কেন ব্যবহৃত হবে? কারণ এটাতে যেহেতু কোনো অতিরিক্ত মানে অজারিত কার্বন কণা থাকতেছে না, যার কারণে কি হবে? আমাদের পাত্রটা কালো হয়ে যাবে না। আমরা জানি অজারিত বা হচ্ছে যে অব্যবহৃত কার্বন কণার কারণে হচ্ছে আমাদের পাতিলের তলা বা হচ্ছে যে টেস্ট টিউবটা কালো হয়ে যায়। তাহলে এটা কালো যাতে না হয় সেজন্যই আমাদের বহিস্থ জারণ মণ্ডলটা ব্যবহৃত হবে, ঠিক আছে? আচ্ছা, এবার দেখো মাইক্রো এবং সেমি মাইক্রো বিশ্লেষণের পার্থক্য। আমাদের সেমি মাইক্রো হচ্ছে কি 50 থেকে 200 মিলিগ্রাম পর্যন্ত ব্যবহৃত হয়। মাইক্রো মানে জানি আমরা ছোট, সেমি মাইক্রো মানে এক ছোট, বাট হচ্ছে যে কি মাইক্রো থেকে একটু বড়। সেমি মাইক্রো মানে হচ্ছে অর্ধেক ছোট, মাইক্রো মানে হচ্ছে পুরাই ছোট। তাহলে সেমি মাইক্রোতে হচ্ছে গৃহীত বস্তুর ভর হবে 50 মিলিগ্রাম থেকে 200 মিলিগ্রাম। মাইক্রো বিশ্লেষণে কত হবে? 5 মিলিগ্রাম থেকে 20 মিলিগ্রাম। এটা হচ্ছে প্রায় 10 গুণ ছোট। আচ্ছা, দ্রবণের আয়তন হবে 2 থেকে 4 মিলিগ্রাম, এটা হবে 0.2 থেকে 1 ml, ঠিক আছে? মানে সবকিছু দেখো 10 গুণ ছোট হচ্ছে সেমি মাইক্রো আর মাইক্রো। তরল পরিমাপন যন্ত্র, এটা কি হবে? সেমি মাইক্রো ক্যাপিলারি টিউব। এটা কি হবে? মাইক্রো ক্যাপিলারি টিউব। এটা তো ইজি, সেমি মাইক্রোর সাথে সেমি মাইক্রো ক্যাপিলারি, মাইক্রোর সাথে মাইক্রো ক্যাপিলারি। আচ্ছা, ব্যবহারের ক্ষেত্র কি হবে? যৌগের পৃথকীকরণ পরিমাপ এবং হচ্ছে গাঠনিক কাঠামো নির্ণয় করা হয়। আর এটা কিসের ক্ষেত্রে? বিয়ার ল্যাম্বার্ট সূত্র ভিত্তিক উচ্চ ক্ষমতা সম্পন্ন ক্রোমাটোগ্রাফি স্পেকট্রোমেট্রিতে ব্যবহৃত হয়। মানে বিষয়টা বুঝতে পারছো? আমাদের সেমি মাইক্রো হচ্ছে কিছুটা প্রাচীন পদ্ধতি, আর মাইক্রো হচ্ছে উন্নত পদ্ধতি। মাইক্রো মানে কি একদম ছোট থেকে ছোট বস্তু নিয়ে বিশ্লেষণ করা। তাহলে মাইক্রোওয়েভ উন্নত পদ্ধতি। তাহলে দেখো খুবই কঠিন কঠিন নাম, দেখো বিয়ার ল্যাম্বার্ট সূত্র, তারপর হচ্ছে উচ্চ ক্ষমতা সম্পন্ন ক্রোমাটোগ্রাফি এবং স্পেকট্রোমেট্রি।
মানে কঠিন কঠিন নাম যেগুলো থাকবে সেগুলো হচ্ছে কি উন্নত যন্ত্রপাতি, তার মানে সেগুলো হবে মাইক্রো। আর হচ্ছে একদম সরল যে সহজ প্রক্রিয়াগুলা, যেমন যৌগের পৃথকীকরণ, এই ক্ষেত্রে ব্যবহৃত হবে আমাদের সেমি মাইক্রো। আচ্ছা, পরিবেশের উপর প্রভাব, যেহেতু মাইক্রো হচ্ছে আমাদের মাইক্রো মানে হচ্ছে ছোট, যেহেতু ছোট জিনিসপত্র নিয়ে কাজ করা হবে, তাহলে আমাদের বর্জ্য কেমন হবে? নগণ্য হবে। আমাদের বর্জ্যটা কেমন হবে? নগণ্য হবে। আর সেমি মাইক্রোতে কেমন হবে? বর্জ্যটা কম হবে। ওইটা নগণ্য মানে একদম নাই বললেই চলে, আর এটা হবে কিছুটা কম হবে যেহেতু সেমি মাইক্রো। আর তাহলে ম্যাক্রোতে কি হবে? অনেক বেশি হবে, তাই না? আচ্ছা, আশা করি বুঝতে পারছো। আচ্ছা, এবার দেখো মাইক্রো পদ্ধতিতে ব্যবহৃত উচ্চ ক্ষমতা সম্পন্ন যন্ত্রপাতি, এগুলো আমাদের সব পরিচিত যন্ত্রপাতি। দেখো ক্রোমাটোগ্রাফি, ক্রোমাটোগ্রাফি সবগুলোর লাস্টে কি থাকবে? ক্রোমাটোগ্রাফি থাকবে, যে সি ফর ক্রোমাটোগ্রাফি। এইচপিএলসি মানে হাই পারফরম্যান্স লিকুইড ক্রোমাটোগ্রাফি, জিপিএলসি মানে জেল পারমিয়েবল লিকুইড ক্রোমাটোগ্রাফি, ঠিক আছে? স্পেকট্রোমেট্রিতে সেম আইআর, ইউভিভিস, এনএমআর এগুলো ব্যবহৃত হবে। থার্মো অ্যানালাইসিস হচ্ছে ডিএসসি, মানে হচ্ছে ডিফারেন্সিয়াল স্ক্যানিং ক্যালোরিমিটার। এই যে ক্যালোরি মানে কি? ক্যালোরি মানে তাপমাত্রার একক, তাই না? খাদ্য একক বলো বা তাপমাত্রার একক বলো, শক্তির একক বলো। তাহলে ক্যালোরিমিটার হচ্ছে কিসের একক হবে? থার্মো মানে হচ্ছে তাপমাত্রা। তাহলে তাপমাত্রা যেখানে থাকবে সেখানে ক্যালোরিমিটার থাকবে, এভাবে মনে রাখা যায়। আচ্ছা, পারমাণবিক শোষণ বর্ণালী এএএস, অ্যাটমিক অ্যাবজর্পশন স্পেকট্রোস্কোপি, ঠিক আছে? এক্স-রে ব্যতিচার হচ্ছে এক্স-রে ডিফ্র্যাকশন। আচ্ছা, এবার দেখো সেমি মাইক্রো পদ্ধতিতে ব্যবহৃত গ্যাসের উৎস কোনটি? এটা 2022 সালে আসছিল। এটা হবে হচ্ছে আমাদের এইটা CH3 CSNH2 প্লাস H2O, ঠিক আছে? এটা হচ্ছে উত্তর। আচ্ছা, এটা আমাদের হাজারি স্যারের অনুশীলনী কোশ্চেন। আমাদের জয়কলিতে হচ্ছে অনুশীলনীর সকল লেখকের অনুশীলনী কোশ্চেন একত্র করে দেওয়া আছে। তোমরা যদি এই বইটা পড়ো, আশা করি হচ্ছে আমাদের অন্য কোনো বইয়ের সহযোগিতা লাগবে না। ওকে, আচ্ছা, প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ পড়াইছি, এগুলোও পড়াইছি। এই দেখো বুনসেন বার্নারে বহিস্থ জারণ শিখায় সর্বোচ্চ তাপমাত্রা কত থাকে? আমি মাত্রই পড়াইলাম, তাই না? 1570 ডিগ্রি সেলসিয়াস। কেন এত বেশি পরিমাণ তাপমাত্রা থাকে? কারণ হচ্ছে কি এখানে জারণ ঘটে, বহিস্থ জারণ। আর জারণ মানে হচ্ছে বেশি বেশি দহন ঘটে। দহন ঘটলে কি হবে? তাপমাত্রাটাও বেশি হবে, ঠিক আছে? আচ্ছা, আচ্ছা দেখো বিভিন্ন ধরনের হ্যাজার্ড সিম্বল, ঝুঁকির মাত্রা এবং সাবধানতা। হ্যাজার্ড সিম্বল, ঝুঁকির মাত্রা এবং সাবধানতা, এগুলো আমাদের একটু ভালো করে পড়তে হবে, ঠিক আছে? আমাদের প্রথমত কি আছে? টক্সিক। টক্সিক দ্রব্যের মধ্যে কি আছে আমাদের? ক্যাডমিয়াম, ক্রোমিয়াম, এইসব লবণ, ঠিক আছে? ক্যাডমিয়াম, ক্রোমিয়াম এইসব লবণ হচ্ছে আমাদের টক্সিক। আচ্ছা, এরপরে ভেরি টক্সিক, ঠিক আছে? ভেরি টক্সিকের মধ্যে আমাদের কি কি আছে? মার্কারি লবণ সমূহ এবং সায়ানাইড যৌগ সমূহ, ঠিক আছে? আচ্ছা, এর সাথে সাথে আরেকটা অন্তর্ভুক্ত করতে পারো এখানে, এই যে Hg বা হচ্ছে মার্কারি, ঠিক আছে? মার্কারি। আচ্ছা, এরপর হার্মফুল। হার্মফুল পদার্থের মধ্যে আমাদের কি কি আছে? হার্মফুল পদার্থের মধ্যে হচ্ছে আমাদের আছে এই যে পেইন্টস, ফ্লোর পলিশেস এবং হচ্ছে কি জৈব দ্রাবক, অ্যান্টিফ্রিজ, পোকামাকড় মারার ওষুধ। আচ্ছা, ইরিটেন্টের মধ্যে কোনটা আছে আমাদের? বিরঞ্জক পদার্থ, সোপ পাউডার, সিমেন্ট পাউডার, লঘু অ্যাসিড এবং ক্ষার, ঠিক আছে? ফ্লেমেবল বা দাহ্য পদার্থের মধ্যে কি কি আছে আমাদের? জিঙ্ক পাউডার, ঠিক আছে? অ্যারোসল, পেট্রোলিয়াম, ব্রোমিন, ইথানল, ইথার, NaH, লিথিয়াম অ্যালুমিনিয়াম টেট্রাহাইড্রাইড। ওকে, এরপর লাস্টে হচ্ছে আমাদের কি আছে? আমাদের ফ্লেমেবল বা হচ্ছে অনেক দাহ্য পদার্থ কি কি আছে আমাদের? ডাইইথাইল ইথার, এলপিজি, সিএনজি, অ্যাসিটিলিন এবং অ্যারোসল মিশ্রণ, এগুলো আছে, ঠিক আছে? আচ্ছা, এরপর হচ্ছে এক্সপ্লোসিভ বা বিস্ফোরকের মধ্যে কি কি আছে আমাদের? NH4NO3, হেভি মেটালস, অ্যাজাইডস, ওল্ড টলেন্স, রিএজেন্ট, TNT এবং গান পাউডার। আচ্ছা, পরিবেশ দূষকের মধ্যে কি আছে? অ্যামোনিয়া, ক্লোরিন, তারপিন তেল, বিভিন্ন কীটনাশক আছে, ঠিক আছে? তো এগুলোই হচ্ছে আমাদের ইম্পর্টেন্ট যেসব পড়া। আরো কিছু কিছু আছে, দেখো আমাদের অক্সিডাইজিং কিছু এজেন্ট আছে। অক্সিডাইজিং এজেন্টের মধ্যে কি কি আছে আমাদের? ক্লোরিন আছে, আমাদের ওজোন আছে, SO2 আছে, H2O2 থাকে,
H2SO4 HNO3 I2 FeCl2 এগুলা মানে হচ্ছে আমাদের অক্সিডাইজিং এজেন্ট হচ্ছে যত সব হচ্ছে আমাদের ওই যে অক্সিডেশন জারক পদার্থ মানে যেগুলো নিজেরা বিজারিত হয় সেই সব জারক পদার্থ দেখো এই যে FeCl3 K4 FeCN6 এবার KMnO4 K2Cl2O7 NaNO2 এগুলো সবই হচ্ছে আমাদের কি জারক পদার্থ তাই না এরা নিজেরা বিজারিত হয় এবং জারণ করে এই জারক পদার্থগুলোই কিন্তু আমাদের অক্সিডাইজিং বা জারক তাই না আচ্ছা কি কি ক্ষতি হয় সেগুলো একটু দেখে নিবা তোমরা এবার কোরোসিভ বা ক্ষয়কারকের মধ্যে কি আছে বিভিন্ন অ্যাসিড এবং ক্ষার যেগুলো আছে সেগুলো হচ্ছে কোরোসিভ তাই না অ্যাসিড এবং ক্ষার সেগুলো হচ্ছে আমাদের ত্বকে লাগলে ত্বকটাকে পোড়ায় ফেলে ত্বকের ক্ষত করে ফেলে তাহলে অ্যাসিড এবং ক্ষার এগুলো হচ্ছে আমাদের ক্ষয়কারক রাসায়নিক পদার্থ আরো কি কি ক্ষয়কারক থাকতে পারে আমি শুরুতেই বলছিলাম যেগুলো হচ্ছে আমাদের পরিষ্কার করতে ব্যবহৃত হয় সেগুলো হচ্ছে আমাদের ক্ষয়কারী তাহলে পরিষ্কার করতে কোনগুলো ব্যবহৃত হয় এই যে ড্রেন ক্লিনার এটা পরিষ্কার করতে ব্যবহৃত হয় আর কি হতে পারে ব্লিচিং সলিউশন এটাও কিন্তু কাপড় চোপড় পরিষ্কার করতে ব্যবহৃত হয় ব্লিচিং পাউডার কাপড় চোপড় অথবা পানি পরিষ্কার করতে ব্যবহৃত হয় তাহলে পরিষ্কারক যেসব পদার্থ আছে সবই হচ্ছে কি ক্ষয়কারী তাহলে কি কি বললাম ড্রেন ক্লিনার যে ড্রেন পরিষ্কার করে এটা হচ্ছে ক্ষয়কারক ব্লিচিং পাউডার ব্লিচিং সলিউশন এটা হচ্ছে ক্ষয়কারক আর অ্যাসিড ক্ষার তো ক্ষয়কারক আমরা জানি আচ্ছা তেজস্ক্রিয়র মধ্যে কি কি আছে তেজস্ক্রিয় পদার্থটা হচ্ছে দেয় নাই কি কি আছে বাট হচ্ছে এই ধরনের রশ্মি মানবদেহকে বিকলাঙ্গ করে দিতে পারে ঠিক আছে এবং শরীরে ক্যান্সার সৃষ্টি করতে পারে আচ্ছা তাহলে আমরা একটু দেখি কি কি পড়লাম আচ্ছা তো শুরুতে দেখো আমাদের কি বলছে টক্সিক এজেন্ট টক্সিক এবং ভেরি টক্সিক এর মধ্যে কি কি আছে আমাদের এই যে ক্যাডমিয়াম আছে ক্রোমিয়াম আছে ঠিক আছে এরপর কি আছে আমাদের মার্কারি লবণ সমূহ আছে আরেকটা কি বলছিলাম মার্কারি সায়ানাইড এবং হচ্ছে Hg ঠিক আছে এটাকে আমরা এমনি মনে রাখতে পারি বিষাক্ত টক্সিক এবং ভেরি টক্সিক পদার্থগুলা আমরা এভাবে মনে রাখতে পারি যে ক্যাডার হাজির দেখা পাবে ক্রোয়েশিয়া গেলে ঠিক আছে ক্যাডার হাজির দেখা পাবে ক্রোয়েশিয়া গেলে দেখো ক্যাডার মানে হচ্ছে কি ক্যাডমিয়াম ঠিক আছে সিডি ক্যাডমিয়াম হাজি দিয়ে বোঝাইছি এই যে Hg ফর হাজি মানে হচ্ছে মার্কারি দেখা পাবে ক্রোয়েশিয়া মানে হচ্ছে ক্রোমিয়াম ক্রোয়েশিয়ার স দিয়ে হচ্ছে আমাদের কি স দিয়ে হচ্ছে সায়ানাইড স দিয়ে কি বললাম সায়ানাইড তাহলে টক্সিক পদার্থগুলো কেমনে মনে রাখা যায় ক্যাডার হাজির দেখা পাবে ক্রোয়েশিয়া গেলে তাই না তাহলে ক্যাডার দিয়ে ক্যাডমিয়াম হাজি দিয়ে Hg বা হচ্ছে মার্কারি দেখা পাবে ক্রোয়েশিয়া দিয়ে ক্রোমিয়াম আর ক্রোয়েশিয়ার স দিয়ে কি মনে রাখলাম সায়ানাইড তাহলে এগুলো হচ্ছে টক্সিক এবং ভেরি টক্সিক পদার্থ আচ্ছা এরপর কি বলছে আমাদের হার্মফুল পদার্থ আমাদের হার্মফুলের মধ্যে কোনগুলো আছে বলো তো হার্মফুল পদার্থের মধ্যে কোনগুলো আছে পেইন্টস আছে ফ্লোর পলিশেস আছে এরপর হচ্ছে অ্যান্টিফ্রিজ আছে এবং পোকামাকড় মারার ওষুধ আছে ঠিক আছে অ্যান্টিফ্রিজ আছে পোকামাকড় মারার ওষুধ আছে আমরা এটাকে এভাবে মনে রাখতে পারি যে কোন একটা আন্টি হচ্ছে আমাদের আইসক্রিমের বক্সে হচ্ছে পোকা মারার ওষুধ রাখলো কি রাখলো আমাদের আইসক্রিমের বক্সে পোকা মারার ওষুধ রাখলো এবং এই জিনিসটা কোথায় রাখলো আমাদের ফ্রিজে রাখলো তাহলে কি রাখলো আন্টি ফ্রিজে রাখলো কি রাখলো পোকামাকড় মারার ওষুধ এবং কি বলছিলাম আইসক্রিমের বক্সে রাখলো তাই না এখন আইসক্রিমের বক্সে কি থাকে আমাদের আইসক্রিমের বক্সে বাইরে পেইন্ট করা থাকে আইসক্রিমের বক্সে বাইরে কি পেইন্ট করে বিভিন্ন আইসক্রিমের ডিজাইন করা থাকে তাই না আচ্ছা এবং এটা কিভাবে রংটা কিভাবে করা থাকে পলিশ করে রংটা করা থাকে তাই না পলিশ করে আমাদের রংটা করা হয় তাহলে আন্টি ফ্রিজে রাখলো কি রাখলো আইসক্রিমের বক্সে কি থাকে কি রাখলো আন্টি পোকা মারার ওষুধ ঠিক আছে এবং এই আইসক্রিমের বক্সের গায়ে আমাদের কি থাকে পেইন্ট থাকে আর কি থাকে পেইন্টটা কিভাবে করা থাকে পলিশ করে পেইন্ট করা থাকে ঠিক আছে তাহলে এই যে আন্টি আজ আইসক্রিমের বক্সে এই যে পোকা মারার ওষুধ রাখলো এটা যদি আমরা খাইলে আমাদের কি হতে পারে আমাদের ক্ষতি হইতে পারে তাহলে হার্মফুল পদার্থ হচ্ছে কি অ্যান্টিফ্রিজ তাহলে অ্যান্টিফ্রিজ কি রাখলো ফ্রিজের মধ্যে পোকা মারার ওষুধ কোথায় রাখলো আইসক্রিমের বক্সে কি করা থাকে আমাদের পেইন্ট করা থাকে কিভাবে পেইন্ট করা থাকে
পলিশ করে পেইন্ট করা থাকে। তাহলে এগুলো হচ্ছে আমাদের হার্মফুল পদার্থ। কথা কি ক্লিয়ার? আশা করি বুঝতে পারছো, এটা আর মনে থাকবে এখন থেকে, ঠিক আছে? ইরিটেন্ট পদার্থ, ঠিক আছে? ইরিটেন্ট পদার্থের মধ্যে কি আছে? আচ্ছা, বিরঞ্জক পদার্থ, সোপ পাউডার, লৌহ অ্যাসিড এবং ক্ষার দ্রবণ, ঠিক আছে? বিরঞ্জক পদার্থ, লৌহ অ্যাসিড এবং ক্ষার দ্রবণ। আচ্ছা, মানুষ যখন উত্তেজিত হয়, এই যে উত্তেজক পদার্থ, উত্তেজিত হইলে তখন কি হয়ে যায়? মানুষ উত্তেজিত হইলে মানুষ বীর পুরুষ হয়ে যায়। উত্তেজিত হইলে আমাদের কি হয়ে যায়? বীর পুরুষ হয়ে যায়। তাহলে উত্তেজক হচ্ছে বীর পুরুষ। বীর পুরুষ হচ্ছে আমাদের উত্তেজক, তাই না? বীরের ব দিয়ে কি মনে রাখবা? বিরঞ্জক। বীরের ব দিয়ে বিরঞ্জক। বীরের ব দিয়ে বিরঞ্জক, ঠিক আছে? এরপরে এই ব দিয়ে হচ্ছে আরো র দিয়ে হচ্ছে আমাদের বিরঞ্জক। এরপরে স দিয়ে হচ্ছে সোপ পাউডার। স দিয়ে হচ্ছে সোপ পাউডার। আচ্ছা, বিরঞ্জক, সোপ পাউডার। এবার হচ্ছে কি স দিয়ে আরেকটা সিমেন্ট। বিরঞ্জক, সোপ পাউডার, সিমেন্ট। উত্তেজিত হইলে মানুষ বীর পুরুষ হয়ে যায়। তাহলে বিরঞ্জক, সোপ পাউডার, সিমেন্ট, ঠিক আছে? এরপর আর কি কি আছে? স দিয়ে মনে রাখা যায় অ্যাসিড। আর যেখানেই অ্যাসিড সেখানেই চলে আসবে কি আমাদের? ক্ষার। তাহলে অ্যাসিড এবং ক্ষার, ঠিক আছে? অ্যাসিড এবং ক্ষার। তাহলে কি মনে রাখলাম? আমাদের যখন মানুষ উত্তেজিত হয়ে যায়, উত্তেজিত হয়ে গেলে সে কি হয়ে যায়? বীর পুরুষ হয়ে যায়। তাহলে বীর পুরুষের ব দিয়ে কি মনে রাখবা? বিরঞ্জক। বীর পুরুষের বীরের বর দিয়ে মনে রাখবা বিরঞ্জক। পুরুষের স দিয়ে মনে রাখবা সোপ পাউডার, সিমেন্ট, অ্যাসিড। তিনটা জিনিস স দিয়ে। আর কি মনে রাখবা? অ্যাসিড যেহেতু আছে অলরেডি, ক্ষার চলে আসবে সেখানে, তাই না? ফ্লেমেবল বা দাহ্য পদার্থ, ঠিক আছে? দাহ্য পদার্থ। দাহ্য পদার্থের মধ্যে কি আছে? জিঙ্ক পাউডার, অ্যারোসল, পেট্রোলিয়াম, ঠিক আছে? ব্রোমিন, ইথানল, ইথার, NaH, লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড, ঠিক আছে? এগুলো একটু পড়ে নিবা। আচ্ছা, তাহলে আর অতিরিক্ত দাহ্য পদার্থ এক্সট্রিমলি ফ্লেমেবলের মধ্যে কি আছে? এলপিজি, সিএনজি, এগুলো তো আমরা জানি, তাই না? জ্বালানি যেগুলো আছে, এলপিজি গ্যাস, সিএনজি গ্যাস, তারপর হচ্ছে অ্যাসিটিলিন গ্যাস, অ্যারোসল। হ্যাঁ, অ্যারোসল মশা মারার যে ওষুধ, ঠিক আছে? আগুন থেকে সবসময় দূরে রাখতে বলা হয়। ডাই ইথাইল ইথার, এগুলো সবই হচ্ছে মারাত্মক দাহ্য পদার্থ, ঠিক আছে? এগুলো আশা করি আমাদের মনে থাকবে। মানে যেগুলো জ্বালানি আছে সেগুলো হচ্ছে মারাত্মক দাহ্য পদার্থ, ঠিক আছে? এগুলোই। আচ্ছা, এই যে এবার দেখো, পানির সংস্পর্শে বিস্ফোরণ, এটা কারা হয়? নানা লিখতে এলো। পানির সংস্পর্শে বিস্ফোরণ হয় হচ্ছে নানা লিখতে এলো, না NaH এবং লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড। এরপরে ক্ষতিকর গ্যাসের মধ্যে আছে আর্সেনিক, তারপর হচ্ছে HCN এর মধ্যে আছে H2S, CO2 এবং NO2। আচ্ছা, পানি সক্রিয় কঠিন পদার্থ, কে না কে, ম্যাকগাইভার এলো, কাকা লিথিয়াম, পটাশিয়াম, Na, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম কার্বাইড এবং লিথিয়াম। এগুলো হচ্ছে কি? পানি সক্রিয় পদার্থ, ঠিক আছে? পানি সক্রিয় মানে এগুলা পানির সাথে বিক্রিয়া করে বিস্ফোরণ ঘটায়। তার মানে এই পদার্থগুলোকে পানি থেকে দূরে রাখতে হবে। কি কি? কে না কে, ম্যাকগাইভার এলো, কাকা লিথিয়াম, পটাশিয়াম, সোডিয়াম, ম্যাগনেসিয়াম, দেন হচ্ছে ক্যালসিয়াম কার্বাইড এবং লিথিয়াম, ঠিক আছে? আচ্ছা, এবার দেখো, বিভিন্ন অবস্থায় ব্যবহৃত ফার্স্ট এইড। বিভিন্ন অবস্থায় ফার্স্ট এইড, যখন আমাদের ত্বকে অ্যাসিড লাগে, অ্যাসিড যখন লাগে তখন আমাদের ত্বকে সেটাকে প্রশমিত করার জন্য কি দিতে হবে? অবশ্যই ক্ষার দিতে হবে। কোন ক্ষার? আমরা জানি সবচেয়ে পরিচিত ক্ষার হচ্ছে সোডিয়ামের ক্ষারগুলা, সোডিয়াম হাইড্রোক্সাইড, সোডিয়াম কার্বনেট বা হচ্ছে সোডিয়াম বাইকার্বনেট। তাহলে যখন হচ্ছে ত্বকে অ্যাসিড লাগবে সাধারণত আমরা সোডিয়াম বাইকার্বনেট দেই। কি কেমন বাইকার্বনেট? 5% বাইকার্বনেট, তাই না? আচ্ছা, ত্বকে যখন ক্ষার লাগবে, দেখো অ্যাসিড লাগলে আমরা ক্ষার দিছিলাম, এবার ত্বকে যখন ক্ষার লাগতেছে আমরা কি দিব? অবশ্যই অ্যাসিড দিব। কি অ্যাসিড? আমরা বোরিক অ্যাসিড দেই, তাই না? বোরিক অ্যাসিড বা ইথানোইক অ্যাসিড দিয়েছে এখানে, 5% ইথানোইক অ্যাসিড। আবার হচ্ছে এই যে বোরিক অ্যাসিডও দেওয়া হয়। বোরিক অ্যাসিডটা কখন দেওয়া হয়? যখন হচ্ছে চোখে ক্ষার লাগে। যখন হচ্ছে চোখে ক্ষার লাগে তখন বোরিক অ্যাসিড দেওয়া হয়। আবার চোখে যখন অ্যাসিড লাগে তখন কি? ওই 5% NO2 NHCO, এই যে এটা 5% NHCO3, এটা চোখে লাগলেও দেওয়া হয়, শরীরে লাগলেও দেওয়া হয় অ্যাসিড লাগলে। আর ক্ষার লাগলে, নরমাল শরীরে ক্ষার লাগলে দেওয়া হয় হচ্ছে ইথানোইক অ্যাসিড, আর চোখে ক্ষার লাগলে দেওয়া হয় হচ্ছে বোরিক অ্যাসিড H3BO3। আচ্ছা, পেটের ভিতর যদি অ্যাসিড প্রবেশ করে তাহলে 5% সাবানের দ্রবণ খাওয়াইতে হবে। আর পেটের ভিতরে যদি অ্যাসিড যখন প্রবেশ করবে তাহলে কি? সাবান খাওয়াই দিতে হবে, তাই না? 5% সাবানের দ্রবণ খাওয়াই দিতে হবে, আর 3-4 গ্লাস সাধারণ পানি পান করাতে হবে। আচ্ছা, পেটে ক্ষার গেলে কি করতে হবে? ভিনেগার বা লেবুর রস খাওয়াইতে হবে।
ঠিক আছে, বুঝতে পারছো? তার মানে অ্যাসিড গেলে কি করতে হবে, ক্ষার খাওয়াইতে হবে। ক্ষার কি, সাবান হচ্ছে আমাদের সবচেয়ে পরিচিত ক্ষার। তাহলে পেটে অ্যাসিড চলে গেলে ক্ষার খাওয়াইতে হবে, আর পেটে ক্ষার চলে গেলে কি খাওয়াইতে হবে, লেবুর রস, আমরা জানি সাইট্রিক অ্যাসিড, এটা খাওয়াইতে হবে। পাশাপাশি ভিনেগার বা হচ্ছে অ্যাসিডিক অ্যাসিড, এটাও কিন্তু খাওয়ানো যাবে। আচ্ছা, এরপর দেখো কি বলছে এখানে, ল্যাবরেটরিতে যথেষ্ট সাবধানতা অবলম্বন করার পরে দুর্ঘটনা ঘটতে পারে। ফার্স্ট এড বক্স হচ্ছে সবসময় আমাদের সাথে রাখতে হবে, ঠিক আছে? আমাদের 5% সোডিয়াম বাইকার্বনেট দ্রবণ কমপক্ষে 5 থেকে 10 লিটার নিতে হবে। আচ্ছা, 5% হচ্ছে বোরিক অ্যাসিড হচ্ছে আমাদের রাখতে হবে সব সময়। আর ক্ষার পড়লে কি করা উচিত, এগুলো তো দেখেই রাখছি আমরা। প্রচুর পানি দিয়ে ধুইতে হবে, পাশাপাশি হচ্ছে বোরিক অ্যাসিডের লঘু দ্রবণ ব্যবহার করতে হবে, ঠিক আছে? আচ্ছা, এবার দেখো এর একটা প্রশ্ন, লিভার সিরোসিস করতে পারে কোনটি? যদিও এটা এই চ্যাপ্টারের প্রশ্ন না, এটার উত্তর হবে হচ্ছে আমাদের হ্যালোজেন যুক্ত যৌগ, ঠিক আছে? হ্যালোজেন যুক্ত যৌগ। এই যে মানুষের শরীরে কোন স্থানে অ্যাসিড পড়লে কি ব্যবহার করতে হবে, ক্ষার ব্যবহার করতে হবে। তাহলে কোন ক্ষার? 5% সোডিয়াম বাইকার্বনেট, ঠিক আছে? আশা করি মনে থাকবে। আচ্ছা, এবার দেখো বুনসেন বার্নারের কোনটি জারণ শিখা? বলো তো কোনটি জারণ শিখা, কোনটি জারণ শিখা বলো? যেই শিখাটা হচ্ছে বর্জ্য দিয়ে মনে রাখছিলাম, তাহলে বহিস্থ জারণ শিখা, তাই না? তাহলে বহিস্থ জারণ শিখাতে কি হবে, আমাদের জারণ হবে। আর আমরা জানি জারণে কি হয়, জারণ মানে দহন, তাহলে জারণে পূর্ণ দহন হবে। আর পূর্ণ দহন যদি হয়, কোনো কার্বন গুঁড়া থাকবে না। কার্বন গুঁড়া না থাকলে কি হবে, কোনো আলো প্রতিফলিত হবে না, ফলে শিখাটা কি হবে আমাদের, অনুজ্জ্বল শিখা হবে, অনুজ্জ্বল শিখা হবে। তাহলে বর্জ্য দিয়ে মনে রাখছিলাম বহিস্থ জারণ, তাহলে বিজারণ কোনটা হবে, অন্তস্থ বিজারণ হবে, অন্তস্থ বিজারণ এবং বহিস্থ জারণ। তাহলে আমাদের পড়া আজকে এটুকুই ছিল। তোমাদের সবাইকে ধন্যবাদ। আশা করি তোমরা সবাই ভালো করে পড়াশোনা করবা এবং ইনশাআল্লাহ মেডিকেল ভর্তি পরীক্ষা একটা সুন্দর রেজাল্ট নিয়ে আসবা। তোমাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে আমি আমার আজকের ক্লাস শেষ করছি। ধন্যবাদ।